হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্যারিয়ার গাইড লাইভ। তোমরা জানো আমাদের নো ইয়োর কনস্টিটিউশনের একটা সিরিজ চালু হয়েছে, সেটার আমাদের আজকে 5th ক্লাস। এর আগের ক্লাসগুলোতে আমরা যা করার করেছি, তারপরে সেটার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আনসার সেগুলো আমরা সলভ করেছি। 5th ক্লাসে আজকে আমরা কি পড়তে যাচ্ছি? 5th ক্লাসে আমরা পড়তে যাচ্ছি স্যালিয়েন্ট ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। কোন কনস্টিটিউশন? অবভিয়াসলি কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া। স্যালিয়েন্ট ফিচার্স, স্যালিয়েন্ট কথাটার মানে হচ্ছে বিশেষ বা উল্লেখযোগ্য, ফিচার্স কথাটার মানে বৈশিষ্ট্য। তোমরা জানো আমরা যখন কোনো একটা গাড়ি কিংবা বাইক কিংবা লেটস সে ফোন যদি কিনতে চাই, তখন আমরা চেক করি যে এটার ফিচার্স কি কি আছে। সেই রকম আজকে আমরা স্যালিয়েন্ট ফিচার্স বা উল্লেখযোগ্য যে সমস্ত বৈশিষ্ট্যগুলো আছে কনস্টিটিউশনের, সেইগুলো আলোচনা করতে যাচ্ছি। তার আগে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে গোটা পৃথিবীতে কনস্টিটিউশন কয় প্রকারের আছে, সংবিধান কয় প্রকারের আছে, সেইটা আমাদের একটু বেসিক আইডিয়া থাকাটা দরকার। ফার্স্টেই আমরা দেখে নেবো যে ক্লাসিফিকেশন অফ দ্য কনস্টিটিউশন। সবার আগে গোটা দুনিয়াতে যদি তুমি কনস্টিটিউশনের কথা বলো, তাহলে কনস্টিটিউশন দু রকমের আছে, একটা রিটেন কনস্টিটিউশন আর একটা আনরিটেন কনস্টিটিউশন। আচ্ছা, রিটেন কনস্টিটিউশন কথাটার মানে কি? রিটেন কনস্টিটিউশনের বঙ্গানুবাদ বা বাংলায় যদি আমরা মিনিং বার করি, তাহলে মনে হয় যে রিটেন মানে লেখা, অবভিয়াসলি লিখিত তো অবশ্যই। আনরিটেন মানে আমাদের বাংলায় এটা মনে হয় যে অলিখিত কনস্টিটিউশন বা সংবিধান। আনরিটেন মানে কিন্তু সেটা নয়। রিটেন আর আনরিটেনের মধ্যে ফান্ডামেন্টাল ডিফারেন্স যেটা, সেটা হচ্ছে রিটেন কনস্টিটিউশনের জেনারেলি কি হয়, একটা সিঙ্গেল একটা বই থাকে, একটা কনস্টিটিউশন বই থাকে এবং সিস্টেমেটিক্যালি সেখানে সমস্ত ক্লজ গুলো লেখা থাকে, আর্টিকেলস গুলো পরপর লেখা আছে। যেমন ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান কনস্টিটিউশনের সবার আমরা যাব পড়বো ভালো মতন ভাবে। একদম শুরুতে আছে প্রিয়াম্বল, প্রিয়াম্বলের পরে আছে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এরকম করতে করতে গুলো এরকম আছে। একদম লাস্টে আবার আছে আমাদের হচ্ছে অনুসূচি, বা যেটাকে আমরা বলি স্কেডিউলস বা শেডিউলস। ঠিক আছে, এরকম ভাবে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট আছে। আনরিটেন কনস্টিটিউশনের মধ্যে কিন্তু দেয়ার ইজ নো সিঙ্গেল বুক, দেয়ার আর মাল্টিপল বুকস হুইচ এমপ্লয়িজ দ্য কনস্টিটিউশন। বেশ কয়েকটা বই আছে যেগুলো সবকটা মিলে একটা কনস্টিটিউশন তৈরি হতে পারে, এবং কিছু জিনিস কিন্তু আনরিটেনও আছে, অলিখিতও আছে। যেমন এক্সাম্পলের জন্য ইউকের ক্ষেত্রে, ইউনাইটেড কিংডম বা ইউকের ক্ষেত্রে কি হয়, কনস্টিটিউশনের 80% বা 70%, 75% জিনিস লেখা আছে, কিছু 30% বা রেস্ট অফ দ্য 20% যেটা আছে, সেইটা হয়তো বা একটা কনভেনশন চলছে, বহু বছর ধরে একটা কনভেনশন বা একটা কি বলবো, ওই কাজটা করে আসা হয়, চলা হয়, রীতি অনুযায়ী ওই কাজটা করা হচ্ছে। কনস্টিটিউশনের মধ্যে কোথাও কিন্তু বলা নেই, ঠিক আছে, তারপরেও ওই কাজটা হয়তো বা চলেই আসছে। আনরিটেন কনস্টিটিউশন এরকম হয়, সবটাই লেখা নেই এরকমটা নয়, সিস্টেম্যাটিক্যালি অ্যারেঞ্জমেন্ট নেই, এটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। ইন্ডিয়ার ক্ষেত্রে কি কেস? ইন্ডিয়ার ক্ষেত্রে রিটেন কনস্টিটিউশন এবং ভারতবর্ষের যে সংবিধান, সেটা লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন আমরা ফিচার্স এর মধ্যে পড়বো। সব থেকে বড় লিখিত কনস্টিটিউশনের মধ্যে সবার আগে লিখিত কনস্টিটিউশন তৈরি করেছে ইউএসএ। ঠিক আছে, ইউএস এর পরে প্রচুর কান্ট্রিজ আছে যারা লিখিত কনস্টিটিউশন তৈরি করেছে, ভারতবর্ষ তার ব্যতিক্রম নয়, ভারতবর্ষ লিখিত কনস্টিটিউশন তৈরি করেছে। এখানে দেখো, আর রিটেন কনস্টিটিউশন ইজ কোডিফাইড। কোডিফাইড কথাটার মানে, কোডিফাইড মিন্স, দেখা এখানে বলা আছে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্টস অফ দ্য ভেরিয়াস প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশনে আর্টিকেল 1, আর্টিকেল 2, আর্টিকেল 3 মানে যেগুলো ধারা বা আমরা অনুচ্ছেদ বলি, পরপর সাজানো আছে, এরকম সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট আছে, সেটাকে আমরা শর্ট ফর্মে বলি যে কোডিফাইড। এটা সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ করা আছে। অন দ্য আদার হ্যান্ড, unwritten constitution এখানে বলা আছে, an unwritten constitution does not mean that the provisions have not been written down, but they are not systematically arranged or they are not codified। তার মানে সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ নেই বা কোডিফাইড নয়, সেই জন্য আমরা এটাকে আনরিটেন কনস্টিটিউশন বলি। দিস আর ফ্লেক্সিবল। আনরিটেন কনস্টিটিউশন অনেক বেশি ফ্লেক্সিবল হয়, ঠিক আছে। আচ্ছা, ফ্লেক্সিবল মানে সহজে অ্যামেন্ড করা যায়, ঠিক। আচ্ছা, এটার এক্সাম্পল কি? ক্লাসিক এক্সাম্পল হচ্ছে ইউকে। ইউকের যে কনস্টিটিউশন আছে সেটা সিস্টেমেটিক্যালি অ্যারেঞ্জ নেই, দ্যাট ইজ দ্য আনরিটেন কনস্টিটিউশন। অন দ্য আদার হ্যান্ড, রিটেন কনস্টিটিউশনের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে কনস্টিটিউশন
অবভিয়াসলি সিস্টেম্যাটিক্যালি কোডিফাইড তো অবশ্যই, অ্যান্ড ফর্মালি রিটেন এবং লেখাও আছে। ইট ইজ রিজিড অ্যান্ড দেয়ার ইজ এ গ্রেটার ডিগ্রি অফ ক্ল্যারিটি। এটা জেনারেলি রিজিড হয়, খুব সহজে কনস্টিটিউশন অ্যামেন্ড করা বা সংশোধন করা, যদিও আমি সংশোধন টার্মটা ইউজ করতে খুব একটা ভালোবাসি না। অ্যামেন্ড কথাটার মানে হচ্ছে গিয়ে উন্নতি সাধন করা, সংশোধন মানে ভুল আছে সেটাকে ঠিক করা, দ্যাট ইজ দ্য সংশোধন, ঠিক। আচ্ছা, তাহলে এইটা রিজিড জেনারেলি হয়, চট করে অ্যামেন্ড করতে গেলে একটুখানি ঝামেলা হয়, মেজরিটির ব্যাপার থাকে আমাদের। আমরা পড়বো পার্লামেন্টের মধ্যে লোকসভা রাজ্যসভা এখানে পরপর পরপর বিল পেশ করে তারপরে সেটাকে পাস করাতে হয়। এক্সাম্পল কি ইউএসএ এবং অবভিয়াসলি ইন্ডিয়া তো এটার মধ্যে আছেই। ইন্ডিয়াটা লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। তাহলে বোঝা গেছে কনস্টিটিউশন দুই রকমের, একটা রিটেন কনস্টিটিউশন, একটা আনরিটেন কনস্টিটিউশন। রিটেন মানে লেখা তো অবশ্যই এবং সিস্টেমেটিক্যালি লেখা, আনরিটেন মানে অলিখিত এরকমটা নয়, সিস্টেমেটিক্যালি লেখা নেই, বা কিছু প্রভিশনস আছে বা 30% আছে বা 40% আছে বা 20% আছে যেগুলো লেখাই নেই। বোঝা গেছে? নেক্সট দেখো, এইবারে আমরা ফার্স্ট কনস্টিটিউশনের আমরা ফিচার্স পড়ছি। এর মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে বলা আছে, দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ দ্য লেন্দিয়েস্ট রিটেন কনস্টিটিউশন। আমাদের যতগুলো কনস্টিটিউশন গোটা পৃথিবীতে আছে রিটেন কনস্টিটিউশন, তার মধ্যে ভারতবর্ষের সংবিধান সব থেকে বড়, জাইগান্টিক বলা হয়, এলিফ্যান্টান সাইজ, ঠিক আছে। দ্য ফার্স্ট মডার্ন রিটেন কনস্টিটিউশন ইজ দ্য আমেরিকান কনস্টিটিউশন। সবার আগে রিটেন কনস্টিটিউশন কে তৈরি করেছে? ইউএসএ তৈরি করেছে। এবারে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য লেন্দিয়েস্ট অফ অল রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যতগুলো রিটেন কনস্টিটিউশন আছে তার মধ্যে সব থেকে বড় কনস্টিটিউশন কি? ভারতবর্ষের কনস্টিটিউশন বা সংবিধান। এইবারে এই যে কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে প্রচুর অ্যামেন্ডমেন্ট হয়েছে, আমরা পরবর্তীতে পড়বো। এই অ্যামেন্ডমেন্টের জন্য কনস্টিটিউশন যখন কবে অ্যাডপ্ট করা হয়েছিল? 26শে নভেম্বর 1949, মনে আছে? এনাক্ট কবে করা হয়েছে, লাগু কবে করা হয়েছে? লাগু করা হয়েছে 26শে জানুয়ারি 1950। আমরা এগুলো আগে অলরেডি পড়ে এসেছি, সেই জন্য প্রজাতন্ত্র দিবস সেই দিনে আমরা পালন করি। আচ্ছা, যখন কনস্টিটিউশনকে অ্যাডপ্ট করা হয়েছিল তখন কনস্টিটিউশনের কি অবস্থা ছিল? তখন কনস্টিটিউশনের মধ্যে 395 খানা আর্টিকেল বা অনুচ্ছেদ বা ধারা ছিল, 22 খানা পার্ট ছিল এবং 8 খানা স্কেডিউল বা শেডিউল ছিল, যেগুলোকে আমরা অনুসূচি বলে থাকি হিন্দিতে, বাংলায় কি একটা যেন বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কি গল্প? এখানে দেখো দেন ভার্সেস নাও তোমরা দেখতে পাচ্ছ। এখন 470 খানা আর্টিকেলস আছে। আচ্ছা, অনেকে বলবে যে স্যার আরো তো অনেক বেশি, বোধহয় আমি কোথাও একটা পড়েছিলাম। দেখো, যেটা অফিসিয়াল ডেটা গভর্নমেন্টের পক্ষ থেকে এখনো পাবলিশ করা হয়েছে সেটা 470। তুমি ভালো যদি রাইটারের বই দেখে নাও তাহলে তুমি 470 পাবে, অনেক জায়গায় 465 468 লেখা আছে, বাট অফিসিয়াল ডেটা যেটা গভর্নমেন্ট পাবলিশ করেছে হুইচ হ্যাজ বিন পাবলিশড দ্যাট ইজ দ্য 470। তারপরেও আরো আর্টিকেলস বেড়েছে কারণ অ্যামেন্ডমেন্ট তারপরেও হয়েছে, বাট যতদিন না অফিসিয়ালি আপডেট করা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা 470 ধরে চলবো, ঠিক আছে। পার্ট কতগুলো আছে? 25 পার্ট। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে। পার্টের মধ্যে না তোমরা যদি গোনো, নাম্বার যদি গোনো, মানে টোটাল কতগুলো পার্ট আছে 1 2 3 4 5 6 এরকম করে যদি গুনতে থাকো তাহলে 25 খানা পার্ট পাবে। যদি লাস্ট নাম্বার দেখো তাহলে লাস্ট নাম্বার তুমি এখনো 22 পাবে, মানে সিরিয়াল নাম্বার দেখলে 22 আছে, টোটাল গুনলে 25 পাবে। কেন স্যার এরকম কেন হয়েছে? কারণ পার্ট 9A একটা অ্যাড হয়েছে, পার্ট 9B একটা আছে, একটা পার্ট 14A আছে। এইভাবে 25 খানা টোটাল যদি গোনো আর যদি লাস্ট নাম্বার দেখো তাহলে তুমি 25 পাবে। আর স্কেডিউল 12 খানা স্কেডিউল হয়েছে। স্কেডিউল ছিল কতগুলো? স্কেডিউল ছিল 8 খানা, সেখান থেকে 4 খানা বেড়ে 12 খানা স্কেডিউল হয়েছে। সবার আগে 9 স্কেডিউলই অ্যাড হয়েছিল 1951-এ, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট করে। প্রথম সংবিধান সংশোধনী, বাংলায় সংশোধনী বলা হয় তাই আমি বলছি, প্রথম সংবিধান সংশোধন করে 9 স্কেডিউলই তৈরি করা হয়েছিল, যার মধ্যে আছে ল্যান্ড রিফর্মের বিল,
ঠিক আছে, ল্যান্ড রিফর্মের যত বিলগুলো আছে সেটা আছে তোমার 9th স্কেডিউলের মধ্যে। 10th স্কেডিউলের মধ্যে আছে অ্যান্টি ডিফেকশন ল, 11th স্কেডিউলের মধ্যে আছে পঞ্চায়েতি রাজ, আর 12th স্কেডিউলের মধ্যে আছে মিউনিসিপ্যালিটিস, যেটাকে আমরা আরবান লোকাল বডিজ বলে জানি জেনারেলি। ঠিক আছে, এই চারখানা স্কেডিউল আমরা সবগুলো পড়বো, চিন্তার কিছু ব্যাপার নেই, সবটা ডিটেইলে পড়বো। ঠিক আছে, নেক্সট আমরা ফিচার দেখে নিই। নেক্সট ফিচার কি বলছে? নেক্সট ফিচার বলছে মিক্স অফ দি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। খেয়াল করে দেখো, আমরা এক্ষুনি দেখলাম যে রিটেন কনস্টিটিউশন কি হয়, রিজিড হয়। আনরিটেন কনস্টিটিউশন কিরকম হয়? আনরিটেন কনস্টিটিউশন হয় ফ্লেক্সিবল, চট করে ওটাকে অ্যামেন্ড করা যায়। বাট ভারতবর্ষের কনস্টিটিউশনের ক্ষেত্রে অদ্ভুত রকমের একটা কেস, যে এটা ব্লেন্ড অফ দি বা মিক্স অফ দি ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। এখানে কিছু পার্ট আছে, কিছু প্রভিশনস আছে যেগুলো তোমার রিজিড, চট করে অ্যামেন্ড করা যায় না, এবং কিছু জিনিস আছে যেগুলোকে আমরা বলি বেসিক স্ট্রাকচার। 1973 তে একটা বিখ্যাত কেস হয়েছিল ভারতবর্ষের পার্সপেক্টিভসে, সেটা হচ্ছে কেশব নন্দা ভারতী কেস। যতগুলো কনস্টিটিউশনাল কেস হয়েছিল সুপ্রিম কোর্টে, তার মধ্যে সব থেকে বড় কেস হচ্ছে কেশব নন্দা ভারতী কেস, যেখানে 13 জাজেসদের বেঞ্চ বসেছিল। ঠিক আছে, 13 জাজেস, হ্যাঁ প্রবাবলি 13 জাজেস, ইফ আই এম রিমেম্বার কারেক্টলি 13 জাজেসের বেঞ্চ বসেছিল। কেশব নন্দা ভারতী কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে তোমাকে ভাই বেসিক স্ট্রাকচার ছেড়ে দিয়ে বাকি কনস্টিটিউশনের যেখানে খুশি সেখানে অ্যামেন্ড করো, বেসিক স্ট্রাকচারে হাত দেওয়া যাবে না। তাহলে কোশ্চেন দাঁড়ায় যে স্যার বেসিক স্ট্রাকচার জিনিসটা কি? তাহলে এটা তো ইটসেলফ গভর্নমেন্টও জানে না, কেউই জানে না। কেন? কারণ কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি জিনিস সেটা সুপ্রিম কোর্ট কোথাও মেনশন করেনি তার জাজমেন্টের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যেও কোথাও বলা নেই যে বেসিক স্ট্রাকচার কোনটা। তাহলে কিরকম ভাবে হবে? সুপ্রিম কোর্ট টাইম টু টাইম এটাকে ঠিক করে দেবে যে কোনটা বেসিক স্ট্রাকচার। মানে ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে কন্টিনিউয়াসলি তোমায় টিউশন নিতে হবে, তবে তুমি জানতে পারবে বেসিক স্ট্রাকচার জিনিসটা কি। কেস টু কেস যদি ভবিষ্যতে আসে কেস, তাহলে কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার কোনটা সেটা সুপ্রিম কোর্ট বলে দেবে। আচ্ছা, এইবার কনস্টিটিউশনের মধ্যে কি ভারতবর্ষের ক্ষেত্রে কি বলা আছে যে ভাই বেসিক স্ট্রাকচার ছেড়ে দিয়ে তুমি সবগুলোতে অ্যামেন্ড করতে পারবে, এটাই বলা আছে এখানে। দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ রিজিড ইন পার্টস লাইক ডেমোক্রেসি, রিপাবলিক, সেকুলার স্টেট। ডেমোক্রেসি মানে তোমরা জানো ডেমোস মানে পিপল, ক্রাটিয়া মানে রুল, সেখান থেকে ডেমোক্রেসি কথাটা এসছে। ডেমোক্রেসি কথাটার মানে আমি সব থেকে ভালো যেটা আমি মনে করি সেটা হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ছিলেন মিস্টার আব্রাহাম লিঙ্কন। তিনি বলেছিলেন বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের থেকে। সেই কথাটার মানেই হচ্ছে ডেমোক্রেসি। রিপাবলিক অলরেডি আমরা পড়েছি, সেকুলার স্টেট এগুলো অলরেডি আমরা পড়েছি। রিপাবলিকের বাংলা হচ্ছে গিয়ে প্রজাতন্ত্র, মিনিং কি অলরেডি আমরা পড়েছি। এই জায়গাগুলো তুমি সরাতে পারবে না, এগুলো বেসিক স্ট্রাকচারের মতন করে পড়ে, এগুলো রিজিড, এগুলো তুমি তুলে কখনো চেঞ্জ করতে পারবে না। বোঝা গেছে? Some of its provisions can be amended in a difficult way while others can be amended very easily. কিছু জিনিস খুব টেরি ক্ষীর একটা কথা আছে হিন্দিতে, ঠিক আছে, চট করে তুমি অ্যামেন্ড করতে পারবে না, খুব ঝামেলা আছে। কিছু জিনিস আছে যেগুলো খুব সহজেই অ্যামেন্ড করা যায়। বোঝা গেছে? নেক্সট ফিচার আমরা দেখে নিই। নেক্সট কি বলা আছে? পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ইন্ডিয়াতে কি চলছে? ইন্ডিয়াতে চলছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। দেখো, গোটা ওয়ার্ল্ডে দু রকমের ফর্ম গভর্নমেন্টের আছে, একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এটা একটা আলাদা টপিক, এই টপিকের উপর আমি সেপারেট ভিডিও তৈরি করে দেবো যে পার্লামেন্টারি আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে কি তফাৎ, কোনটার কি মেরিটস আছে, কি ডিমেরিটস আছে। ঠিক আছে, ওটা একটা আধ ঘন্টার মতন সময় লাগবে একদম প্রপার এক্সপ্লেন করতে গেলে। আমি তবু একটুখানি বলে দিচ্ছি। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে কি হয়? সবার নিচে বসে থাকে ইলেক্টোরেট। তোমরা এইটা একটুখানি দেখে নাও। ইলেক্টোরেট কথার মানে হচ্ছে সহজভাবে হচ্ছে তোমার ভোটার্স। সবার নিচে আছে ভোটার্স। ভোটার্সরা ভোট করে লেজিসলেচারকে সিলেক্ট করে। যেমন স্টেটের ক্ষেত্রে যদি আমাদের রাজ্য সরকারকে তৈরি করতে হয়, আমরা কি করি? বিধানসভার মেম্বারের জন্য, দ্যাট ইজ এমএলএ,
মনে আছে বিধায়ক বলা হয়, এমএলএ কে বলা হয়, এমএলএ এর ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ কথাটার মানে যেখানে আইন প্রণয়ন করা হয়, অ্যাসেম্বলি কথাটার মানে হচ্ছে গিয়ে জমা ক্ষেত্র, যেখানে মানুষ একাট্টা হয়ে যারা ইলেক্টেড মেম্বারস তারা ল প্রণয়ন করে, আইন পাস করে, দ্যাট ইজ দ্য মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি। এটা স্টেটের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে কলকাতায় যেমন আছে বিধানসভা, বোঝা গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আমি যেহেতু সামনে ইলেকশন আছে লোকসভার, আমি এইটাকে ধরে বোঝাচ্ছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আমি ভোট করব বা আমরা সবাই ভোট করব কার জন্য? আমরা ভোট করব এমপির জন্য। এমপি গিয়ে বসবে কোথায়? এমপি গিয়ে বসবে দিল্লিতে। দিল্লিতে দুটো হাউস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য, একটা হচ্ছে তোমার লোকসভা, একটা আছে তোমার রাজ্যসভা। ঠিক আছে, রাজ্যসভায় ডাইরেক্ট ইলেকশন হয় না, রাজ্যসভায় হয় ইনডাইরেক্ট ইলেকশন। আচ্ছা, এই লেখাটা বোঝাই যাচ্ছে না, আমি একটুখানি আলাদা কালার করে নিই। ঠিক আছে, এটাকে একটা আমি বললাম, একটা আছে লোকসভা আর একটা আছে তোমার রাজ্যসভা। একটা এই লোকসভা কোথায় আছে? দিল্লিতে। আর একটা আছে রাজ্যসভা। আমরা কিসের জন্য ভোট করতে যাচ্ছি? আমরা ভোট করতে যাচ্ছি লোকসভার জন্য 2026-এ, প্রত্যেক 5 বছর বাদে বাদে হয়। রাজ্যসভায় কিন্তু ডাইরেক্ট ইলেকশন হয় না, ইনডাইরেক্ট ইলেকশন হয়, এইটা আমরা পড়বো, এটার জন্য চিন্তার কিছু ব্যাপার নেই। লোকসভাতে টোটাল কটা সিটের জন্য ভোট হচ্ছে? 543টা সিটের জন্য ভোট হচ্ছে। 543টা সিটের মধ্যে মেজরিটি পার্টি মানে যারা 543-এর অর্ধেক হয় 271.5। এবার আধা মানুষ তো হওয়া সম্ভব নয়, তাই মেজরিটি আমরা 544 ধরে চলি। 544-এর অর্ধেক 272 দরকার মেজরিটিতে, মানে 544 ধরে নিচ্ছি, 543 অ্যাকচুয়ালি। 543-এর মধ্যে মেজরিটিতে লাগবে 272, মানে 272 খানা এমপি যার ইলেক্ট হয়ে আসবে সে কি হবে? লোকসভাতে মেজরিটি পার্টি হয়ে গেল। এবার সে সরকার গঠন করবে, তার প্রাইম মিনিস্টার হবে, তার বাকি যে ক্যাবিনেট মিনিস্টার গুলো আছে আমরা পড়বো ভালো মতন ভাবে। আমি বললাম যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর প্রেসিডেন্সিয়াল এটা একটা সেপারেট, আমি তবু এখানকার জন্য বলে দিচ্ছি যতটা প্রয়োজন। ঠিক আছে, 272 যার কাছে থাকবে, 272 খানা মেম্বার যার কাছে আছে, তার প্রাইম মিনিস্টার হবে, তার ক্যাবিনেট মিনিস্টার হবে, সে সরকার গঠন করবে। এবং তার ম্যাক্সিমাম টাইম কত হতে পারে? 5 বছর। তার মানে এটা নয় যে সে 5 বছরের জন্য নিশ্চিন্ত হয়ে গেল। যে কোনো মোমেন্টে যদি তার কাছে সাপোর্ট না থাকে 272 জন মেম্বারের, তাহলে অনাস্থা বা নো কনফিডেন্স মোশন নিয়ে এসে কিন্তু বিরোধী পার্টি যারা আছে তারা সরকার ফেলে দিতে পারে। খুব ইন্টারেস্টিং জিনিস, আমরা পড়বো পরবর্তীতে। তার মানে এখানে ভোটার্সরা ভোট করে যাদেরকে চুজ করছে তারা গিয়ে কোথায় বসবে? লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, যেটার নাম সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলির নাম হচ্ছে গিয়ে লোকসভা। আমাদের এখানে নাম লোকসভা। ঠিক আছে, লোকসভাতে গিয়ে বসবে। লোকসভাতে যদি মেজরিটিতে থাকে তবেই এরা গিয়ে বসবে কোথায়? তবে এরা গিয়ে বসবে এক্সিকিউটিভে। এক্সিকিউটিভ কথাটার মানে জানো? সরকার, জেনারেলি আমরা যারা কাজ করে, কার্যনির্বাহী বলা হয় বাংলাতে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে উল্টো কেস হয়, আমি একটুখানি বোঝাচ্ছি। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে কি হচ্ছে? প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে যারা ইলেক্টোরেট আছে তারা কি করে? তারা লেজিসলেটিভ অ্যাসেম্বলির জন্য এবং এক্সিকিউটিভের জন্য, দ্যাট ইজ লেজিসলেচার আর এই এক্সিকিউটিভ যারা আছে তাদের জন্য আলাদা আলাদা ভোট করে। এই লোকগুলো আর এই লোকগুলো কিন্তু সেম লোক নয়, এরা আলাদা আলাদা লোক। যেমন আজকের কেসে এই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টের এক্সাম্পল কি? ইউএসএ তে এরকম চলে। ঠিক আছে, ইউএসএ তে এক্সিকিউটিভে কারা বসে আছে? এক্সিকিউটিভে বসে আছে ডেমোক্র্যাটসরা। ডেমোক্র্যাটস কি জিনিস স্যার? ডেমোক্র্যাটস হচ্ছে একটা পার্টি যেটার প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, তোমরা জানো সবাই ভালো মতন ভাবে। আর লেজিসলেচারে মেজরিটিতে অন্য কেউ বসে আছে, এরা বসে আছে রিপাবলিকান পার্টির লোকজনেরা। ঠিক আছে, লেজিসলেচারে এরা বসে আছে, এক্সিকিউটিভে বসে আছে এরা ডেমোক্র্যাটসরা। বুঝতে পারছো? আলাদা আলাদা লোক। এখানে কিন্তু আমাদের এখানে আমরা কি দেখলাম? আমাদের এখানে আমরা দেখলাম যে যারা
এক্সিকিউটিভে বসে আছে তারা বাই ডিফল্ট কিন্তু লেজিসলেটিভের লোক, মানে এরা ডুয়াল মেম্বারশিপ পেয়ে যাচ্ছে, এরা লেজিসলেটিভেরও লোক, ইনফ্যাক্ট লেজিসলেটিভে এরা মেজরিটিতে আছে জন্যই এরা এক্সিকিউটিভে বসতে পেরেছে। বাট এইখানটাতে আমি যেটা বলছিলাম যে এখানে লেজিসলেচারের লোকজন আলাদা, এক্সিকিউটিভের লোকজন আলাদা, এবং এখানে ফিক্সড টেনিওর আছে, 4 বছরের হয় ইউএসএ তে, ঠিক আছে। 4 বছরে প্রেসিডেন্টকে তুমি সরাতে পারবে না একমাত্র ইমপিচমেন্ট ছাড়া। ইমপিচমেন্ট করলে তবেই তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবে, তার আগে তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবে না। ক্লিয়ার হয়েছে? ইন্ডিয়াতে কি চলছে? ইন্ডিয়াতে চলছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, আর ইউএসএ তে কি চলে? ইউএসএ তে চলে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। এবারে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের গল্প বোঝো। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া establishes a parliamentary form of government both at the center and the states. আমি বলেছিলাম যেখানে যেখানে স্টেট কথাটা আসবে সেখানে সেখানে বুঝবে নেশন, যেখানে স্টেট গভর্নমেন্টের কথা প্রয়োজন সেখানে সেখানে আমি ইউজ করব স্টেটস কথাটা। এখানে স্টেটস মানে স্টেট গভর্নমেন্টের কথা হচ্ছে, বোঝা গেছে? আচ্ছা, এইবারে in this system the majority party in the legislature forms the government. most important point এটা, যারা বিধানসভায় যারা মেজরিটিতে আছে তারাই স্টেট গভর্নমেন্ট হয়, সিএম সেই পার্টির হয়, বোঝা গেছে? যদি স্যার মেজরিটি কোনো একটা পার্টিকুলার পার্টির না থাকে তখন কোয়ালিশন গভর্নমেন্ট ফর্ম করা হয়, যেটাকে আমরা হিন্দিতে বলি গঠবন্ধন, বাংলায় বলা হয় ওই মানে এক কাট্টা হয়ে 2-3টে পার্টি এক কাট্টা হয়ে একটা গভর্নমেন্ট তৈরি করে দিল, মেজরিটি শো করতে পারলেই সেটা পারবে, ঠিক আছে। নেক্সট কি বলেছে? দ্য প্রেসিডেন্ট ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ দ্য স্টেট বাট দ্য রিয়েল এক্সিকিউটিভ পাওয়ার্স ইজ ভেস্টেড in the council of minister whose head is the prime minister. এখানে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট আর হেড অফ দ্য স্টেট দুটো আলাদা আলাদা মানুষ। হেড অফ দ্য স্টেট কে ভারতবর্ষের ক্ষেত্রে প্রেসিডেন্ট, দ্যাট ইজ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে প্রেসিডেন্ট এখানে হয় হেড অফ দ্য স্টেট। কোন কোন কেসে মনার্কিও হতে পারে, যেখানে যেখানে মনার্কি আছে, যেমন ইউকে তে আছে, ঠিক আছে। ইউকে তে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, এট দ্য সেম টাইম ওখানে রাজতন্ত্রও আছে, তাই প্রাইম মিনিস্টার এক্সিকিউটিভ হেড, বাট নমিনাল হেড ওখানে কে, ওখানে মোনার্কি থাকে, রাজতন্ত্র আছে, আমরা পড়েছি অলরেডি। এখানে আমাদের ক্ষেত্রে কি? আমাদের ক্ষেত্রে প্রেসিডেন্ট নমিনাল হেড বা তার জন্য একটা টার্ম ইউজ করা হয় ডেজিও, পড়বো আমরা পরবর্তীতে, ঠিক আছে। আর এখানে গভর্নমেন্টের হেড কে, গভর্নমেন্টের হেড হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার। ক্লিয়ার হয়েছে? এবারে নেক্সট দেখো, নেক্সট ফিচার কি বলছে? নেক্সট ফিচার বলছে ফেডারেশন উইথ ইউনিটারি বায়াস। বোঝো, আমাদের নেক্সট আমরা বলেছিলাম ইউনিয়ন ভারতবর্ষকে তৈরি করা হয়েছে, বাট এখানে প্রচুর ফিচার যদি তুমি দেখো সেটা ফেডারেশন থেকে তোলা, বাট ফেডারেশন একদম কমপ্লিট ফেডারেশন নয়, উইথ ইউনিটারি বায়াস। ইউনিটারি কথাটার মানে হচ্ছে গিয়ে যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে ঝুঁকাও বা ইনক্লাইনেশন অনেক বেশি, বোঝা গেছে? সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা অনেক বেশি আছে। দেখো এখানে in an unitary system there is only one government, that is central government, and there is centralization of power. example China, UK, France, etc. এখানে শুধুমাত্র একটাই মাত্র গভর্নমেন্ট থাকে, দ্যাট ইজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। চায়নাতেও তাই, ঠিক আছে। বাট আমাদের দেশে প্রত্যেকটা স্টেটে আছে, তারপরে একদম নিচে দেখো তুমি পঞ্চায়েতের মধ্যে আছে, আবার মিউনিসিপ্যালিটিসে আছে, এখানে আলাদা 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 এখানে পার্টিরা কিন্তু ক্ষমতায় আছে। মোদ্দা কথা ছোট ছোট গভর্নমেন্ট ওখানে তৈরি করা হয়েছে, যেটা তোমার লেটস সে মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত, সে কিন্তু একদম ইন্ডিপেন্ডেন্ট, তার কাছে ফান্ড আসে, সে সেরকম ভাবে কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আচ্ছা, অন দি আদার হ্যান্ড in federal system there is dual government the state and the central government. একটা স্টেট গভর্নমেন্ট থাকে, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে। there is decentralization of powers. decentralization কথাটার মানে হচ্ছে ক্ষমতার ক্লিয়ার ডিভিশন আছে, ডিসেন্ট্রালাইজেশন ক্ষমতার বন্টন করা আছে, ঠিক আছে। এক্সাম্পল কি? ইউএসএ, কানাডা, এরকম। স্যার ইন্ডিয়া কেন হয়নি? কারণ ইন্ডিয়া কমপ্লিট ফেডারেশন নয়। ইন্ডিয়ার ক্ষেত্রে কেস আমরা অন্যরকমের করে রেখেছি। এখানে বলা আছে ইন্ডিয়া ইজ অ্যান ইউনিক কেস। কেন? কারণ আমাদের এখানে ফেডারেশনও আছে, আমাদের এখানে ইউনিটারিও আছে, দুটো ব্লেন্ড করা আছে। দিস ইজ আ ব্লেন্ড অফ ইউনিটারি অ্যান্ড ফেডারেশন। সেন্টার ইজ মোর পাওয়ারফুল দ্যান দ্য স্টেটস। সেন্ট্রাল গভর্নমেন্ট যে আছে, কেন্দ্র অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি ক্ষমতাশালী, ঠিক আছে। সো দেয়ার ইজ এ ডিবেট রিগার্ডিং দিস।
ভারতবর্ষের ক্ষেত্রে অনেকে বলে যে কোয়াসি ফেডারেশন, ঠিক আছে, এরকম অনেক টার্ম ইউজ করা হয়। বাট আর্টিকেল 1 অনুচ্ছেদ 1 বা ধারা 1 নম্বর ধারার মধ্যে কনস্টিটিউশন পরিষ্কার বলে দিয়েছে, বাট আর্টিকেল 1 সেজ দ্যাট ইন্ডিয়া দ্যাট ইজ ভারত। এখানে দারুণ একটা জিনিস দেখো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, ইন্ডিয়াকে পরিচয় করাতে ভারত কথাটা লাগছে। আরে ইন্ডিয়া চিনিস? আমরা বলি না আরে অমুককে চিনিস, অতনুকে চিনিস, বলে কে ভাই চিনি না তো, ওর একটা ভালো নাম আছে, ঠিক আছে। এইবারে সেটাই বলা হচ্ছে যে ইন্ডিয়া যেটা কিনা ইন্ডিয়া সেটা অ্যাকচুয়ালি কি ভারত, ভারত যেটা কিনা ইন্ডিয়া, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেটস। কিছুদিন আগে একটা কন্ট্রোভার্সি উঠেছিল না যে ভারতবর্ষের নাম চেঞ্জ, মানে ইন্ডিয়ার নাম চেঞ্জ হয়ে গিয়ে ভারত হতে যাচ্ছে। ভাই এক তো চেঞ্জ হয়নি প্রথমত, সেকেন্ড ব্যাপার হচ্ছে যে দুটো নামই কনস্টিটিউশনের মধ্যে বলা আছে, যেটা ইন্ডিয়া সেটাই ভারত, বরং ভারতটাই বেশি পাওয়ারফুল। কেন? এই যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত, যেটা একদম আদিকাল থেকে ভারত নামে পরিচিত, সেটাই ইন্ডিয়া। ইন্ডিয়াকে পরিচয় করাতে গিয়ে ভারত কথাটাকে ইউজ করাতে হচ্ছে, বোঝা গেছে? এটা বলা আছে ইউনিয়ন অফ স্টেটস। তাহলে ভারতবর্ষ সম্পর্কে যদি কোশ্চেন আসে যে ভারতবর্ষ কি স্যার, ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, না ফেডারেশন না ইউনিটারি, এটা তো অ্যাকচুয়ালি ইউনিয়ন অফ স্টেটস। কোথায় বলা আছে? আর্টিকেল 1 এর মধ্যে বলা আছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট ফিচার কি, নেক্সট বলা আছে ইন্টিগ্রেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। ইন্টিগ্রেটেড মানে এক কাট্টা হওয়া, একসাথে জুড়ে আছে। ইন্ডিপেন্ডেন্ট মানে কারোর উপরে নির্ভরশীল নয়। জুডিশিয়ারি তোমরা জানো, জুডিশিয়ারি মানে জুডিশিয়ারি কি কাজ করে? জুডিশিয়ারি কাজ করে লয়ের ইন্টারপ্রিটেশনের কাজ করে, যেটা ল তৈরি হয়েছে সেটা কনস্টিটিউশনকে স্যাটিসফাই করে তৈরি হয়েছে কিনা, কনস্টিটিউশনকে ভায়োলেট করছে নাকি, সেটা দেখে কে? জুডিশিয়ারি বা তোমার বিচার ব্যবস্থা। এবারে দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশড অ্যান ইন্টিগ্রেটেড ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ইম্পার্শিয়াল জুডিশিয়াল সিস্টেম। আমরা অলরেডি এটা বুঝেছি। দ্য সুপ্রিম কোর্ট স্ট্যান্ডস অ্যাট দ্য টপ অফ দ্য জুডিশিয়াল সিস্টেম। তোমরা জানো আমাদের একটাই সুপ্রিম কোর্ট আছে, কোথায় আছে? দিল্লিতে আছে, ঠিক আছে। সব থেকে উপরে সুপ্রিম কোর্ট বসে আছে, তার নিচে পরপর ওখানে হায়ারার্কি তৈরি করা আছে। and below it there are high courts, supreme court এর নিচে high courts আছে, and under a high court district courts and also other lower courts function। সবার উপরে সুপ্রিম কোর্ট, দেন হাই কোর্ট, হাই কোর্টের নিচে ডিস্ট্রিক্ট সেশন কোর্টস গুলো থাকে, ঠিক আছে। এরকম ভাবে পরপর ফাংশন করে কোর্ট বা জুডিশিয়াল সিস্টেম। নেক্সট দেখো, নেক্সট বলেছে সিঙ্গেল সিটিজেনশিপ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ভারতবর্ষে এখন আমরা প্রাউডলি বলতে পারি সিঙ্গেল সিটিজেনশিপ আছে। কেন? এক্সেপশন কিছুদিন আগে পর্যন্ত আমরা পড়িয়েছি এবং পড়েওছি, সেটা হচ্ছে গিয়ে যে জম্মু অ্যান্ড কাশ্মীরে ডুয়াল সিটিজেনশিপ চলতো আর্টিকেল 370 জন্য। আর্টিকেল 370 স্ক্র্যাপ হয়ে গেছে, তোমরা জানো ভালো মতন ভাবে। সেই কারণে গোটা ভারতবর্ষে একটাই মাত্র সিটিজেনশিপ আছে। তুমি তোমার কখনো ড্রাইভিং লাইসেন্স যদি থাকে খুলে দেখবে, ওখানে লেখা আছে ইউনিয়ন অফ ইন্ডিয়া ড্রাইভিং লাইসেন্স। সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে ভারতবর্ষের যে কোনো অংশে তুমি চলে যেতে পারো। শুধুমাত্র কিছু রেস্ট্রিক্টেড এরিয়া থাকে যেগুলোতে যাওয়ার জন্য তোমার পারমিট লাগে, যেমন সিকিমের যদি তুমি 0 পয়েন্টে যেতে চাও বা নাথুলা যদি যেতে চাও, তার জন্য তোমাকে পারমিট করাতে হবে, সবাইকেই পারমিট করাতে হবে, বোঝা গেছে। বাকি ওই ড্রাইভিং লাইসেন্স দিয়ে তুমি ভারতবর্ষের সব জায়গায় ঘুরে আসতে পারবে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান সিটিজেনশিপ, দ্যাট ইজ দ্য সিটিজেন অফ ইন্ডিয়া। ইউএস এর ক্ষেত্রে কিন্তু ডুয়াল সিটিজেনশিপ থাকে। ফেডারেশনের এটা হচ্ছে তোমার একটা ফিচার বলতে পারো, যেহেতু ইউএসএ একটা ফেডারেশন, সেই কারণে ইউএসএ তে ডুয়াল সিটিজেনশিপ আছে। একটা স্টেটের সিটিজেনশিপ আছে, একটা তোমার আছে গভর্নমেন্টের বা ফেডারেশনের সিটিজেনশিপ। আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ আছে। নো স্টেট সিটিজেনশিপস লাইক সিটিজেন অফ আসাম, সিটিজেন অফ ওয়েস্ট বেঙ্গল ইজ গিভেন। এরকম কোন সিটিজেনশিপের প্রভিশন ভারতবর্ষে নেই, সিঙ্গেল সিটিজেনশিপ আছে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। ফ্র্যাঞ্চাইজ কথাটার মানে হচ্ছে গিয়ে তোমার ভোট দেওয়ার অধিকার বা ভোটাধিকার। আচ্ছা, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ কেন বলা হচ্ছে? আমাদের এখানে 18 বছর বয়স হলেই তুমি ভোট দিতে পারবে। তুমি যেখানে খুশি সেখানে জন্মাও, যেখানে খুশি থাকো, ঠিক আছে, মানে ভারতবর্ষের অবভিয়াসলি
তুমি যা ভাষায় কথাবার্তা বলো, তোমার যা খুশি জেন্ডার হতে পারে, তোমার 18 বছর বয়স হলেই গভর্নমেন্ট তোমাকে এন্টাইটেলড করে দেবে ভোট দেওয়ার জন্য। এখানে কোনো কিন্তু ডিসক্রিমিনেশন করা নেই। প্রচুর দেশে আজকের ডেটে এরকম আছে যে সার্টেন অ্যামাউন্ট যদি তুমি ট্যাক্স দাও তবেই তুমি ভোট করতে পারবে, বাট ইন্ডিয়ার ক্ষেত্রে এরকম নয়। দেখো, আন্ডার দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এভরি ম্যান অ্যান্ড উম্যান above 18 years of age has been given the right to elect representatives for the legislature। এই যে সামনে ভোট আসছে 2024 ভোট, কেন 26 বলছি জানি না। আচ্ছা, 2024 তোমরা জানো লোকসভার ইলেকশন হতে যাচ্ছে। লোকসভার ইলেকশনে যাদের যাদের 18 বছর হয়েছে তারা সবাই ভোট করতে পারবে। কেউ তোমায় জিজ্ঞাসা করবে না যে তুমি কোন জাতির, কোন ধর্মের, কোন ভাষায় কথা বলো, কিচ্ছু জিজ্ঞাসা করবে না, ভোট তুমি দিতে পারবে। তাহলে এই ছিল আজকে আমাদের লেকচার, আমি এটাকে আর বড় করছি না। যদিও বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এইগুলো স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে পড়ে, বাট যেহেতু আমরা আলাদা করে ফান্ডামেন্টাল রাইটস মানে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল ডিউটিস মৌলিক কর্তব্য, ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ দি স্টেট পলিসি, ঠিক আছে, এইগুলো সম্পর্কে আমাদেরকে পড়তেই হবে, তাই আমি এগুলোকে স্যালিয়েন্ট ফিচার্স এর মধ্যে রাখিনি। বোঝা গেছে? এই ছিল আজকে আমাদের লেকচার। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর মন লাগিয়ে পড়াশোনা করো। অবভিয়াসলি দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।